এর মধ্যে আবার আমি বলি যে আমার বিয়ের আগে যখন ওর প্রথম বউর সাথে ওর সম্পর্ক ছিল, তখন ওর বউ, আমার যখন বিয়ে হয় ওর সাথে, তখন ওর বউ প্রেগনেন্ট। আমি একটু আমার মার দিক থেকে শুরু করতে চাই। আমার মায়েরা হচ্ছে 6 বোন 1 ভাই। আমার নানা ছিল টেলার্স, ওই সময়কার টেলার্স ছিল, ছোটখাটো একটা দোকান ছিল। তো তাদের টেলার্স থাকলেও তাদের ফ্যামিলি মোটামুটি সচ্ছল ছিল, ভালো ছিল। তো আমার যে নানু, উনি মানে ছেলের প্রতি খুব দুর্বল, যে ওই সময়ের মায়েরা কিন্তু এরকমই ছিল। কেউ এসে মা ডাকলে উনি খুব খুশি হতেন এই টাইপের। তো আমার যে বাবা, উনি আমাদের এলাকারই আমার মার সম্পর্কে মানে পাড়া তো চাচাতো ভাই হয় সম্পর্কে, পাশাপাশি বাড়ি, এক বাড়ির পরে তার মানে আমার বাবার বাড়ি। তো হচ্ছে আমার যে দাদু, মানে আমার দাদু ছিল, উনি অনেক ছোটবেলায় মারা গেছে। তো আমার বাবার মা ছিল না, আমার নানুকে মা ডাকতো, এসে মা ডাকতো। তো আমার নানু ছেলের মতো দেখতো, করতো, নানু বাসায় থাকতো, খেতো সবকিছু, মানে আমি যেটা শুনেছি বড় হওয়ার পরে। তো এক সময় আমার মা হচ্ছে তার বোনেদের মধ্যে মেজো। তো আমার বড় আন্টির বিয়ে হয়ে গিয়েছিল, আর মামা তখন বিয়ে করেনি। আমার নানু সিদ্ধান্ত নিয়েছিল যে মানে আমার বাবা যে ওনার সাথে আমার মাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমার মার তখন বয়স ছিল 12 বছর। আচ্ছা, খুব কম বয়সী ছিল, 7-এ পড়তো তখন। মানে তাকেও ফ্যামিলি থেকে আর কি ওই জোর করি দেওয়ার মতো ছিল। যেহেতু আমার মার আমার বাবাকে পছন্দ ছিল না, সেহেতু তাদের সংসারটা আর কি ওরকম ভালো ছিল না। তো তাদের বিয়ের 1 বছরের মধ্যেই আমি জন্মগ্রহণ করি। আমি ফার্স্ট বেবি হই। আপনার মার 12 বছর বয়সে বিয়ে হয়। 12 বছর বয়সে আমি হই। তো তাদের ওইভাবেই সংসার চলে। আমার বাবা ছিল ডিস্ট্রিক্ট ড্রাইভার, যে কোনো একটা কোম্পানিতে ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল। উনি 1 মাস 2 মাস পর পর আসতো। আচ্ছা। তো আমার বাবা সবসময় খুব সন্দেহবাদী লোক ছিল, মাকে খুব সন্দেহ করতো, যে মারও অল্প বয়স ছিল, বাড়িতে একা থাকতো। এই জিনিসগুলো কি আপনি মার কাছ থেকে শুনেছেন নাকি আপনি দেখেছেন? নিজে দেখেছি, কি করতো, নিজে ফেস করছি। দুই একটা গল্প বলতে পারবেন যে সন্দেহ করে কি হতো? একটা গল্প বলতে না বলে আসতো বাড়িতে, সে যে বাড়িতে আসছে হুট করে চলে আসতো দেখার জন্য, হুট করে চলে আসতো দেখার জন্য যে আমার মা কি করতেছে না করতেছে, বাড়িতে আছে কিনা। আর আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখি নাই কখনো যে আমার বাবা ভালো একটা বাজার করছে, মানে বড় একটা মাছ কিনছে বা ভালো একটা বাজার করা, এই ধরনের আমি কখনো দেখি নাই। যা করা সব আমার মা। বাবা শুধু ওই মাস শেষে টাকাটা দিয়েই তার দায়িত্ব শেষ, তোমরা কিভাবে চলবা না চলবা, খাবা কি করবা, পড়াশোনা, এগুলোর আর কি কোনো ছিল না তার। সম্পূর্ণটা আর কি মার উপর ছিল। আর বাবার তো এই যে সন্দেহ জিনিসটা ছিল, বাসায় আসা পরে মানে এলাকায় পাড়া দেওয়ার পরে মানুষজন অনেক কথা বলতো, আশেপাশে অনেক মহিলারা ছিল, অনেক কথা বলতো। তো এইগুলো শুনে বাসায় আসা পরেই দেখতাম যে 1 দিন 2 দিন পরে মারামারি হচ্ছে, দুজনে মারামারি, গায়ে হাত দেওয়া, দুজন দুজনের গায়ে হাত দেওয়া, ঝগড়া হওয়া। আমাদেরকে বাসা থেকে বের করে দিত। আমাদের বলতে কি তখন আপনার আরো ভাই বোন হয়েছে? না, আমাকে আর মাকে, দুজনকে বের করে দিত। দুজনকে বাসা থেকে বের করে দিত, একদম জিনিসপত্র সব দিয়ে বের করে দিত। কখনো এরকম হয়নি যে আপনাকে রেখে আপনার মাকে বের করে দিয়েছে? না, মানে বাচ্চার প্রতিও তার কোনো দায়িত্ব নাই, কোনোই নাই। আমরা নানু বাসা যেহেতু কাছে, নানু বাসায় চলে যেতাম, ওইখানেই থাকতাম। আবার সবাই বসে মীমাংসা করে আবার হচ্ছে যে পাঠাই দিত, থাকতাম। ওই রকমের 1 মাস 1.5 মাস 2 মাস পর পর আসতো। এরকম করতে করতেই হচ্ছে যে আমি বড় হয়েছি। বাবা এরকমেরই কোনো দায়িত্ব হয় না। তো যখন আমি ক্লাস 7-8 পড়ি, তখন হচ্ছে যে 1-2টা করে সম্বন্ধ আসতে থাকে আমার। হ্যাঁ, সম্বন্ধ আসতে থাকে। তো মাও তো হচ্ছে যে অনেক চিন্তা করে যে ফ্যামিলির অবস্থা এরকম, যদি ভালো কোনো ছেলে হয় তো বিয়ে দিয়ে দিবে, এরকম কথাবার্তা চলতে থাকে। তো আমি মানে আমার তখন 2012-তে আমি এসএসসি দেই। তা আমি যে মানে পড়াশোনা করতেছি, পরীক্ষা দিব, আমার বাবার এর কোনো ছিল না যে আমার মেয়ের পরীক্ষা বাকি। তো সংসারের অবস্থা এরকম, এটা চিন্তা করে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তো মা চিন্তা করতেছে এরকম হলে তো সংসারের এরকম অবস্থা, আমার মেয়ের তো পড়াশোনা হবে না। তো মা আমাকে কি করলো, মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া হলো। মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া হলো। তো ওই সেন্টারটা ছিল
আমাদের থেকে মানে অনেকটা দূরে, 2-3 ঘন্টার রাস্তা, মানে অন্য কি বলে জেলায় এরকম ছিল। তো ওইখানে মা এক মাসের মতো তো পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা, ওইখানে বাসা ভাড়া নিয়ে আমরা ওইখানে থেকে পরীক্ষা দিই। তো যে বাড়িতে থেকে পরীক্ষা দেই ওই বাড়ির এক আত্মীয়র জন্য মেয়ে খুঁজতে ছিল বিয়ে দেওয়ার জন্য। তো আমি আবার ছোটবেলা থেকেই খুব শান্তশিষ্ট। আচ্ছা, চঞ্চল। যে বাড়ি থেকে পরীক্ষা দেন বলতে আপনি বাড়ির সন্ধানটা পেলেন কিভাবে? মানে ওই যে আমাদের সম্পর্কে কি হয় আপনার? না, কিছু হয় না। আচ্ছা, সেন্টারের আশেপাশে বাড়ি খোঁজে অনেকেই যে থাকার জন্য হ্যাঁ ভাড়া দেয় এরকম, থাকার জন্য নেই। তো ওনারাও আর কি ওই যে খুঁজতেছিল। আর আমি তো এরকম মানে ওনাদের বাড়ি তো 3টা ছেলে ছিল, কিন্তু আমি মানে একটা মেয়ে, হয় না যে বাড়ির ভিতর ছেলে থাকলে হঠাৎ তো এই ধরনের কিছু দেখে নাই তো, বা আমি খুব ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট আর কি, এই টাইপের। তো ওনাদের দেখে আর কি আমাকে খুব পছন্দ হয়। আর আমি আবার ছিলাম কি যে আমার মা তো কষ্ট করছে, বা আমি একটা কিছু করব আমার মা বাবার সম্মান চলে যাবে, আমার মা বাবা যা বলবে তাই, মানে আমাকে যা দিত আমি। ততদিনে কি আপনার ভাই বোন পড়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন এসএসসি দিচ্ছেন? আমি যখন ক্লাস 8 পড়ি, মানে আমার 13 বছর পরে আমার একটা বোন হয়। আচ্ছা, আমি ছেড়ে গেছি। এটা হচ্ছে যে আমার বোনটা যখন হয় তখন আমার বাবা আর কি ছিল না, যে মানে বোনটা আমার বাবা না, এটা নিয়ে আর কি বেশি ঝামেলা হয়েছিল তখন। মানে আমার বোন যখন হয়েছিল তখন আমার বোনটা দেখতে আর কি একটু ডিফারেন্ট, মানে আমাদের চেয়ে একটু ফর্সা একটু। তো আপনার বোনের এই জন্মটা নিয়ে বাসায় প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছিল আমার মাকে। মানে আমার বাবা এক পর্যায়ে নাই বলে দিছে যে সন্তান আমার না। কি বলেন? আপনার বোন জানে বিষয়গুলো আজকে? আমার বোন জানে। তারপরে কি হলো বাসাতে? মানে এইটা নিয়ে মানে প্রধানত বেশি হচ্ছে এটা নিয়ে, আমার বোনকে নিয়ে। একটু ডিফারেন্ট দেখতে, একটু ফর্সা, আমার বাবা একটু কালো টাইপের, আর আমি আমার মার মতো। তো আমার বোন, আমার নানা আমার 2টা খালা হচ্ছে ফর্সা, তো আমার বোন অনেকটা ফর্সা ওদের মতো হয়েছে। আমার বাবা এটা নিয়ে আর কি ছিল যে আমার বোনটা আমার বাবার না, এটা নিয়ে মার সাথে খুব ঝগড়া এই সেই। তারপরও আর কি মানে নিজের মনে রাখতো আমার বাবা, ওইভাবে আর কি করে নাই, কিন্তু বলছে। ভাই বোন কতজন আপনার? আমরা 2 বোন। এখন 2 বোনই? হ্যাঁ, 2 বোন। আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা বেঁচে আছে। আচ্ছা, আমি পরে আসি এগুলা। তারপর তখন আমার বোন, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বোনের বয়স 2.5 বছর। কিন্তু এর ভিতর কিন্তু আমার বাবা বাড়িতে আসা, যোগাযোগ, এমনকি মাসের যে খরচা এটা দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে টোটাল। আমার মা হচ্ছে টেলারের কাজ জানতো, সেলাই কাজ করতো, আর বাবার বাড়িতে ছিলাম, মা ওইগুলো দিয়ে আর কি সংসার চালাতো টুকটাক। তো আমি এসএসসি দিলাম, ওইখানে দিলাম, দিয়ে তারপর চলে আসলাম। তো ওইখানে থাকতে মার সাথে আর কি ওই সম্বন্ধের কথা বলা হয়েছিল। তো মা বলছে যে আমরা বাড়িতে যাই, বাড়িতে আসেন, দেখেন, তারপর বাকিটা করা যাবে। তো আমরা বাড়িতে আসার পরে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে, যেটা আর কি রোলস, ওইভাবে দেখতে আসে, তাদের পছন্দ হয়। কিন্তু মানে ছেলে ছিল আমার চেয়ে 15 বছরের বড়, বয়সে 15 বছর বড় ছিল, আর আমার বয়স ছিল তখন 15 বছর। যে 12তে এসএসসি দিয়েছি, ফেব্রুয়ারিতে এসএসসি দিয়েছি। তো আমি আর কি না বলি নাই, মানে আমি চিন্তা করেছি মা যেটা বলবে, আমি মা মানে ভালো লাগতো, কোনো ছেলেকে ভালো লাগতো এরকম কোনো কিছু? ভালো লাগতো, কিন্তু যে পেতেই হবে বা চাওয়া জিনিস, এই জিনিসটা আমি বুঝতাম না বা ছিল না। আমি মা মানেই দুর্বল, মানে ছোটবেলা থেকে মাকে দেখছি, তো মা মানেই দুর্বল। বাবা কি জিনিস এইটা আমার মধ্যে এখনো ফিল হয় না, যে বাবা কি জিনিস এটা আমি বুঝি না। তো ফেব্রুয়ারিতে এসএসসি দিলাম, মে মাসের 6 তারিখে আমার বিয়ে হলো। মে মাসের 6 তারিখ? মে মাসের 6 তারিখে, 12 সালের 6 তারিখে আমার বিয়ে হলো। ঠিক আছে, আমি মেনে নিছি, মানে যেহেতু আমার বড়, তারপর আমি ফ্যামিলির দিক তাকাই, আমার এরকম অবস্থা, মা কতদিন দেখবে এগুলা ভেবে হচ্ছে মেনে নিছি। আমি শ্বশুর বাড়িতে যাইনি কখনো, আমাদের বাড়িতে ছিলাম। মা বলেছে যে মেয়ে, মানে আমি তো বড় মেয়ে, এখানে থাকুক কিছুদিন। আমার ইচ্ছা ছিল যে আমি ইন্টারটা কমপ্লিট করব, পড়াশোনা করব, এখানেই থাকবো, তারপর হচ্ছে যদি উঠায় দেয় তাহলে পরে দিবে। ওকে, আচ্ছা। তো
এরকম আর কি আমাদের বাড়িতে ছিল 12 দিন আমার হাজবেন্ড। তারপর উনি আর কি ঢাকায় চাকরি করতো, তো ঢাকায় চলে আসছে। তা একদিন কি করছে, মানে উনি তো নতুন জামাই, প্রায় 2 মাসের মধ্যের কথা, বাড়িতে আসবে, শ্বশুর বাড়িতে আসবে, অবশ্যই জানাই আসবে যে আমি আসতেছি। মানে একদিন রাত্রে কি করলো, মানে না জানাই আসছে জাস্ট, কিন্তু আগে কথা বলছি, গাড়ির শব্দ ফোনে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে হাজবেন্ড, আমার হাজবেন্ড। তো উনি একদিন না বলে রাত্রে চলে আসছে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে উনি কেন না বলে আসবে। আসতে পারে হাজবেন্ড সারপ্রাইজ দেওয়ার জন্য হতে পারে। নো, এটা আর কি পরে জানা গেছে। এটা হচ্ছে যে ওনার যে দুলাভাই ছিল, উনি আর কি এই জিনিসটা বলে দিচ্ছে যে তুমি না বলে যাবা, ঢুকায় যাবা, দেখবা যে কি করে না করে, এই জিনিসগুলা। তো এটা আর কি আমিও মেনে নিতে পারি না, আমার ফ্যামিলিও আর কি, যে নতুন জামাই সে আসবে, একটা বাসায় প্রিপারেশনেরও তো ব্যাপার থাকে, নতুন জামাইয়ের জন্য না বলে কেন আসবে। আচ্ছা, এই জিনিসটা আমি যখন আমাকে হার্ট করলো, তো মানে আমারও তো বয়স কম ছিল, আমার কেন জানি মনে হলো যে না, এর সাথে আর কি আমার যায় না, মানে অ্যাডজাস্টমেন্ট হবে না। আর একটু রাগী টাইপের ছিল, মানে চেহারাটাই দেখতে রাগী টাইপের। আমি বলি যে আমার বড় খালু দেখতে মানে কিছুটা ওনার ক্যাটাগরি, যেমন বড় খালু অনেক রাগী, দেখছি আন্টিকে অনেক মারধর করে। তা আমার মনের মধ্যে না ওই একটা ভয় ঢুকে গেল যে এও তো এই ক্যাটাগরি, যদি আমাকে মার দেয় বা মারধর করে, আমাকে আর পড়াশোনা না করে। তো ওরা একবার বললো কি যে, তখন আমাকে উঠাই দেয় নাই, বললো যে আমাকে ঢাকায় নিয়ে আসবে। তো মা বলতেছে মেয়ে এখনো উঠাই দেই নাই, এখন ঢাকা নিয়ে যাবে, কিছুদিন যাক। গ্রামে তো বলে যে ভাদ্র মাসে নাকি নতুন বিয়ে হলে মেয়ে দেয় না, তো ভাদ্র মাসটা যাক। তারপর তো যেহেতু একটা সমস্যা হয়েছে, তারপর মানে আশেপাশে সবাই তো এগুলো নিয়ে কথা বলে, ই করে। তো আমি শুনতাম কি যে বাসার মধ্যে মার কাছে অনেক লোক আসতো, তো তারা বলতেছে যে এখন যদি মেয়ে দিয়ে দাও, মেয়ের বয়স কম, যে দেখা গেল নেওয়ার পরে একটা বাচ্চা টাচ্চা হবে, তারপর তো মেয়ের জীবনে শেষ। আমার মাথার ভিতর এইটা ঢুকলো যে আমি যাওয়ার পর যদি আমার বেবি হয়ে যায়, আমি এখানে আর যাব না, আমি এখানে যাব না, মানে আমি যাবই না, আমাকে যে যতই বোঝানো হোক না কেন, আমি আর যাব না। তো তাদের ফ্যামিলি থেকে একবার আসলো, আমার হাজবেন্ড আসলো, তার মা আসলো, তার ভাই আসলো, ভাবি আসলো, মানে আমার ননদ আসলো, সবাই আসলো, কথা টথা বললো টললো। মানে আমার তো চিন্তা হচ্ছে যে আমি যাবই না। তো এর ভিতর আমার হাজবেন্ডের ভাবি হচ্ছে যে বলতেছে যে এই মেয়ে যখন যাবে না, এই মেয়েকে থাক নেওয়ার দরকার নেই, এর যে নাকের টান্টি দিছো সব খুলে নিয়ে আসো। এইটা কতদিন পরে ঘটনাটা? এইটা 3 থেকে 4 মাসের মধ্যে। ততদিনে কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কথোপকথন হতো? লাইক যেহেতু অনেক সিনিয়র ছিল, একটা প্রেমের সম্পর্ক ডেভেলপ করা। আমি আসলে যে হাজবেন্ড কি জিনিস, সংসার কি জিনিস তখন বুঝতাম। বাট ও যে আপনাকে পছন্দ করে, ও যে আপনাকে লাইক করে, এগুলো বোঝাতো কোনোভাবে? করে কিনা জানি না, যে সে হাজবেন্ড আসতো, থাকতো, সময় হতো, চলে যেত। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যেটা হয়, সেই জিনিসটা খুব নরমাল ছিল আপনাদের মধ্যে? হ্যাঁ, নরমাল। ওকে, নাকি এমন ছিল যেহেতু যে বিষয়গুলো আপনি অনেক বেশি আন্ডার এজ ছিলেন, সুতরাং আপনাদের মধ্যে কোনো মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ছিল না, বুঝতেন না বিষয়গুলা, ও অনেক জোর জবরদস্তি করতো? এটা তো ছিলই। ওকে, আমরা আসলে কিছু বিষয় এখানে খুব যতটুকু পরিমাণে আলোচনা করা যায় ততটুকুই আলোচনা করব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্কের ক্ষেত্রে। এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ, মানে একজন মানুষ আসলো রাতের বেলা লুকিয়ে লুকিয়ে, তাতেই সম্পর্ক খারাপ হয়ে যায়, বিষয়টা এরকম না। হয়তো একটা উপসর্গ লাগে খারাপ সম্পর্ক ব্রাস্ট আউট হওয়ার জন্য, কিন্তু তার পিছনে অনেকগুলো কারণ থাকে। ঠিক আছে, চলেন। হ্যাঁ, তারপর বললো যে খুলে নিয়ে যেতে। তো এদিকে তো আমার বাবা বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসছে, মা রান্না করতেছে, যেহেতু বাড়িতে মেহমান আসছে। তো ওরা আর কি আমাদের কোনো কথাই শুনলো না। মা বাবা বলতেছে যে আচ্ছা যাই হোক, মানে সম্পর্ক থাকবে কি না থাকবে সেটা তো পরের ব্যাপার, আপনারা আসছেন, অন্তত খাওয়া দাওয়াটা করে যান দুপুরবেলা। তো ওরা খাওয়া দাওয়া করলো না, বড় জোর আমাদেরকে আরো বকি করতে মানে অন্য বাড়ির উপরে দিয়ে যেতে হয়, তো অন্য বাড়ির উপরে দিয়ে যাচ্ছে, আর বলতেছে যে কেমন বাড়িতে বিয়ে করাইছি, দুপুর বেলা চলে যাচ্ছে, এরা খাইতেও বললো না। আচ্ছা, এদিকে তো আমার বাবা বাজার করে নিয়ে আসছে, মা রান্না করতেছে।
তো মানে এই ছোট ছোট জিনিস আমাকে আবার খুব হার্ট করে, মানে আমার তো মনে কখনো তাকে ধরেই নাই যে কোনো একটা জিনিসে মায়ায় আটকে যাবো, এই জিনিসটা ছিলই না। তো এরকম আরো 2 মাস কেটে গেল, 1-1.5 মাস কেটে গেল, তারাও কোনো হচ্ছে যে ডিসিশন দিচ্ছে না যে সম্পর্ক রাখবে কি রাখবে না। শুধু তারা এটাই বললো যে আপনারা যদি সম্পর্ক না রাখেন তাহলে আপনারা মানে ডিসমিস করে দেন, আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। 2-3 মাসের মধ্যে এরকম ঘটনা? হ্যাঁ, আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। কিন্তু আমরা বলে কি করতো ছেলেটা? উনি বাইং হাউসে জব করতো, মোটামুটি ভালো স্যালারি পেত। তো আমি তো তখন এত কিছু বুঝতাম না যে কোনটাকে কি বলে। মা বাবার ভালোটাকে ভালো মনে করেছি। ওকে, তারপর ওনরা আমাদেরকে প্রেসার দিত, যদি না থাকার হয় সম্পর্ক তাহলে তোমরা মানে ডিভোর্স দিয়ে দাও বা তোমরা করে দাও, আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো, এই টাইপের। তো এদিকে আবার মা বাবার সম্পর্ক তখন খুব খারাপ। বাবা তো একদম মানে ওই যে বাড়িতে আসাই একদম বন্ধ করে দিছে, সবকিছু একদম টোটাল বন্ধ। ওই সময়টাতে যখন বাড়িতে না আসতো, ওই যে ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল তো, কারোর সঙ্গে সম্পর্ক আছে বন্ধুর বাসায় বা এরকম না। হ্যাঁ, আমার বাবা তার মধ্যে হচ্ছে যে নরসিংদীতে একবার বিয়ে করছে। কিন্তু আপনারা জানতেন না? না, জানতাম না। ওখানে গিয়ে থাকতো? হ্যাঁ, ওইখানে গিয়ে থাকতো। ওকে। তো আমি মানে এটা হচ্ছে যে বিয়ের 6 মাসের মাথায় আমি ডিভোর্স দিয়ে দিই ছেলেকে, যেহেতু আমি সম্পর্ক মানে ওদের কথা সে যেহেতু তুমি সংসার করবা না, সম্পর্ক রাখবে না, তাহলে তোমরাই দিয়ে দাও। তো আমি আমার মা সম্মতি নিয়ে, মা ছিল, বাবা তো কোনো জিনিসই ছিল না বা থাকে নাই, থেকে আমি হচ্ছে যে ছেলের দুলাভাই ছিল, ডিভোর্স দিয়ে দিই। ওরা হচ্ছে যে মানে বিয়েতে যা দিছে একদম একটা মুসলিম বিয়েতে আর কি যা যা দেয় আর কি, একদম পায়ের জুতাটা পর্যন্ত ওরা খুলে নিয়ে চলে গেছে। আমার সব কিছু মানে আমার ছোট বোনকে যে ড্রেসটা দিছে ওইটাও নিয়ে গেছে, কোনো কিছুই আর কি রাখে নাই, আমরাও সব দিয়ে দিয়েছি এইরকম। তো মানে আমি যখন ডিভোর্সটা দেই, এর মধ্যে তো আমার বাবার সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু আমরা বাবার বাড়িতে আছি। 2 মাসের মাথায় আমার মার ডিভোর্স লেটার আসে বাবার কাছ থেকে। আপনি ডিভোর্স দেওয়ার 2 মাসের মাথায় আমার মায়ের ডিভোর্স লেটার আসে। তো এটা আসে আর কি অন্য নামে, মানে আমার নানা আমার মায়ের তখনকার বিয়ের সময় তো মেয়েদেরকে উপস্থিত রাখতো না মনে হয় তেমন একটা, আমি জানি না কি লেখা হইতো না লেখা হইতো। তো ওইখানে অন্য নাম দেওয়া ছিল, আমার নানা একটা নাম দিয়েছিল, আমার যেটা নাম ওইটা না অন্য একটা। তো ওই নামে একটা চিঠি আসছে, ডাক পেন চিঠি নিয়ে আসছে। মা তো বুঝতে পারেনি, মা হচ্ছে যে রিসিভ করছে, ডাক পেনের কাছ থেকে রিসিভ করছে। এটা রিসিভ করার পরে তো হচ্ছে যে দেখতেছে যে এটা ডিভোর্স লেটার। তো তারপর মা এটা আর কি কোন কাজে অফিস থেকে করা হয়েছে, কে কে ছিল, এগুলো আর কি খোঁজ খবর নিছে। নেওয়ার পর হচ্ছে আমার বাবা আমাদের যে কমিশনার ছিল ওই এলাকার কমিশনারের কাছে এটা নিয়ে বিচার দিছে। আপনার বাবা? আমার বাবা। কি হিসেবে বিচার দিয়েছে? ডিভোর্স তো উনি দিল? হ্যাঁ, ডিভোর্স উনি দিয়েছে। এখন এখনো যে আমার মা ওই বাসায় আছে। ও আচ্ছা আচ্ছা, এটার জন্য। আর আমার বাবা মানে ওই বিচারের তারপর তো মীমাংসা মানে ওই যে সালিশে বসা হয়েছে, কথা বলা হয়েছে। তখনও আমার বোনের বয়স 3 বছর এরকম। একটা বারো আমার বাবা বলল না যে তুমি চলে যাও, আমার সন্তান 2টাকে রেখে যাও, বা এদের ভবিষ্যৎ কি হবে, এটা সে কখনোই বলে নাই, এখনো না। তো মীমাংসা হলে আমার মার কাবিন ছিল 50,000। তো মানে আমাদের মধ্যে তো আছে 3 মাসের খাবার পড়া, আর মানে আমার ছোট বোন ছোট, এই হিসাবে আমার মাকে 1 লাখ টাকা দিয়ে মানে এটা হচ্ছে যে মীমাংসা করা হয়েছে। তারপর আমার মাকে মানে ঘরের জিনিসপত্র যা ছিল, তারপর আমরা 2 বোন আমাদেরকে নিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনার বাবা? আমার বাবার সাথে লোকজন ছিল। তখন কি আপনারা জানতেন যে উনি আর একটা বিয়ে করেছে? হ্যাঁ, এর মধ্যে জানতাম, কিন্তু মা ওই যে ওই বিষয় নিয়ে কোনো কিছু বললে মাকে খুব খুব মারতো। তারপর কি হলো? তারপর তো আমি আমার মাকে নিয়ে এখন তো আমিও ডিভোর্স, আমার মাও ডিভোর্স। আমার মা আর আমার ছোট বোনকে নিয়ে আমি মানে আমাদের এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। তো মাকে যে টাকা দেওয়া হয়েছিল ওই টাকা দিয়ে আর কি সংসারটা চলতেছিল। তো এইভাবে কতদিন চলবে? তো এইটা চিন্তা করে তখন আমি মানে এলাকার তথ্য কেন্দ্র বলে কিছু
মানে আমি কম্পিউটারের কাজ জানতাম তো, রেজাল্ট বের করা বা কিছু, হ্যাঁ এইগুলার একটা 2500 টাকার একটা চাকরি নিলাম। আচ্ছা, 2013 সালে। ওকে, 2500 টাকা চাকরি নিলাম, 17 মাস করলাম। মানে মাকে 2000 টাকা দিতাম আর 500 টাকা নিজের খরচা রাখতাম। কিন্তু কখনো কমেন্টস করি নাই যে মানে আমি এটা খাবো বা ওইটা খাবো। আমি এমনও দেখেছি যে ঘরে বাজার নাই, আমার মা অন্যের বাগান থেকে তরকারি চুরি করে নিয়ে আসছে, নিয়ে এসে রান্না করছে। আমার বাবা যখন টাকা দেয় নাই সংসারে, আমার মা কচু টোকাই নিয়ে এসে রান্না করছে, খুব মজা লাগছে। এখন বুঝতেছি যে আসলে ওইটা কি ছিল বা কেন ওইগুলো, খুব মজা লাগছে। তো আমি এত চাপা স্বভাবে আমি কখনো বলি না যে মা আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করে বা আমার এই ভালো একটা জামা লাগবে। বাচ্চারা বুঝে যায় আসলে সিচুয়েশনালি। হ্যাঁ, এটা আমি কখনো বলি না। আবার আমার এমন দিন গেছে যে আমি কি বলে যে একটা 3 পিসের কাপড় দিয়ে 3টা জামা বানাইছি আর একটা সেলোয়ার বানিয়ে 3টা পরছি আর কি। এমনও দিন গেছে যে আমার শুধু একটাই ড্রেস ছিল, এইটা দিয়ে আমি সব জায়গায় ক্লোজ কভার করছি এরকম। তো অনেক চাকরির ইন্টারভিউ দিতাম, তখন তো আমার রেজাল্ট বের হয়ে গেছে, এসএসসি এর রেজাল্ট বের হয়ে গেছে, এ গ্রেড ছিল। তো এখন মানে চাকরিতে তো লোক লাগে, লোক ছাড়া তো আসলে হয় না, তো হলো না। তো এখন কি করব, মানে মাকে বোনকে সবাইকে নিয়ে ঢাকায় চলে আসলাম আশুলিয়াতে। কি প্ল্যান করে আসলেন? আমি গার্মেন্টস করব। মানে আপনি তখন কি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি। আমার বোন তখন কি করে? আমার বোন তো তখন 3.5 বছর বয়স। এত ছোট? হ্যাঁ, আমার মা মানে আমার মায়ের আমি 13 বছরের ছোট, আমার বোন আবার আমার 13 বছরের ছোট। ওকে, সো আপনার বাবার সঙ্গে আপনার মায়ের যখন ডিভোর্স হয় তখন আপনার বোনের বয়স কত? তখন ওর বয়স 3 বছর। 3 বছর, ওকে। সো আপনি ঢাকায় আসলেন, তারপর মাকে নিয়ে বোনকে নিয়ে আমি আশুলিয়াতে আসলাম, ঢাকায় আসলাম। আসার পরে মা, আমার তো বোন ছোট, মা কিছু করতে পারবে না, আমি গার্মেন্টসে ঢুকলাম। ঢোকার পরে 2-3 মাস করলাম, তো আমার মা ঢাকায় অ্যাডজাস্ট করতে পারলো না, মানে নানাবিধ টেনশন, আমি বড় মেয়ে, কিভাবে কি চলবে। দেখতে শুনতে ভালো, হ্যাঁ, সো এগুলো তো একটা বড় প্রবলেম গার্মেন্টসের ক্ষেত্রে। আমার মাও অনেক ইয়ং এখনো। ওকে, খুব স্বাভাবিক, কারণ আপনি 13 বছর বয়সে আপনার জন্ম হয়েছে। হ্যাঁ, তো মা খুব ডিপ্রেশনে চলে গেল। এখন তো বুঝতেছি যে আসলে এটা ডিপ্রেশনে চলে গেল, অসুস্থ হয়ে গেল। তো আমার নানু এসে আমার মাকে নিয়ে গেল। তা আমাকে বললো যে তুমিও চলো, এখানে থাকা দরকার নেই। কিন্তু আমি ভাবলাম যে আমি চলে যাব, তাহলে আমার মা চলবে কিভাবে। মা চলে আসলো, আমি ঢাকায় রইলাম, 2 মাসের মতো করলাম। ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, মার কাছে আসলাম। আসার পরে ছুটি কাটায় আবার ঢাকায় গেলাম, জয়েন করলাম। কিন্তু তখন আর যে অফিস করতে পারলাম না, আমার জন্ডিস হয়ে গেল। তো গার্মেন্টস থেকে ছুটি দিল, তারপর আমি আর গেলাম না, মানে মাই আর কি আমাকে যেতে দেয়নি। পরে মা ঢাকায় যেয়ে আমাকে নিয়ে আসলো যে তোমার আর চাকরি করতে হবে না, তুমি চলে আসো। এটা 2013 সালের কথা, 13 সালের শেষের দিকে, 13 সালের কথা। তারপর আমরা মানে মা আমাকে যে নিয়ে আসে, আমরা আবার চলে আসি বাড়িতে। তো তখনও আর কি আমি কিছু করি না, ওই যে কয় মাস চাকরি করেছি ওই কিছু টাকা ছিল, ওইগুলা দিয়ে তারপর এদিকে মা হচ্ছে ওই মা যে টাকাগুলো পেয়েছে এগুলো বিভিন্ন ব্যবসা খাটায়, ওইগুলা দিয়ে আর কি মা চলতেছে। আর টুকটাক টেলারের কাজ করে, এরকম করতে করতে আপনার 14 সালেরও 4-5 মাস চলে যায়। তো একদিন বিকেলে আমি আমার ছোট বোনকে নিয়ে আমাদের আর কি শহরে একটু ঘুরতে বেরোইছি। তো তখন একটা ছেলের সাথে পরিচয় বলবো না, মানে ছেলেটা দাঁড়িয়ে ছিল, আমার বোন ছোট ছিল তো, ওর সাথে কথা বলতেছিল। তো একসময় আর কি আমার সাথে কথা বললো, কিন্তু আমার মধ্যে না ওই প্রেম ভালোবাসা বা কারোর সাথে সম্পর্ক করব এই জিনিসটা আর ছিল না। আমার বাঁচতে হবে, আমার ফ্যামিলিকে, মা বোনকে সেভ করতে হবে। আর এদিকে তো গ্রামের মানুষ অনেক খারাপ, মানে নানান কথা বলে, যেহেতু মা ডিভোর্সি, মেয়ে ডিভোর্সি, 2জন ইয়ং বয়সী, মানে ঠিক আছে, অনেক কথা বলে। তো তার মধ্যে না খুব মনে হতো যে মার উপরে এত প্রেশার যায়, এত কথা শুনতে হয়। ভালো মন্দ খুঁজতাম না, ভাবতাম যে যদি কেউ
মানে আমি যদি চলে যাইতে পারতাম কারোর সাথে একটা ইয়ে হতো, তাহলে আমার মার উপরে থেকে বোঝা কমতো, যে সে রিক্সাল হোক আর ভ্যানার হোক। আমি মানে নানু মামাদেরকে সাথে সাথে বলতাম যে সম্বন্ধ দেখো, মানে আমার মার উপরে থেকে চাপ কমুক, মানুষের কথা থেকে বাঁচুক, এই জিনিসটা আর কি। তো ওই ছেলেটার সাথে যখন দেখা হয় তখন ছিল আপনার অক্টোবরের 2 তারিখ ছিল, ওই 14 সালের। ওকে, 2 তারিখ বিকালে দেখা হয়। তো উনি অনেক রিকোয়েস্ট করার পরে আমি আমার ফোন নাম্বারটা দিই। তো তখন আমার ফোন ছিল না, ফোন নষ্ট ছিল। তো আমি 6 দিনের মাথায় একটা ফোন কিনি। ফোন কেনার পরে যখন আমি আমার সিমটা ওপেন করি, তো দেখলাম যে তখন ওই ছেলেটা আমাকে মানে ফার্স্ট একটা মেসেজ দিছে। ওইটা আমাকে খুব খুব ভালো লাগছে, এই মেসেজটা, যে আমি তোমাকে 200 বার কল দিয়েছি, তোমাকে পাই নাই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে, কিন্তু ওই যে রিলেশন এই ধরনের কোনো চিন্তা ছিল না। তো ওনার সাথে আমি একদিন কথা বললাম, বলার পর উনি আমাকে বললো কি যে উনি মানে চাকরি করতো, তো বললো যে তোমাকে আমি কিছু কথা বলবো, কিছু কথা আছে, আমি তোমাকে কিছু কথা বলবো রাত্রে। আচ্ছা ঠিক আছে। তো ওই দিনকার উনি আমাকে কিছু বললো না। পরে একদিন আর কি ওই ছেলেটা ওর ফ্যামিলি সম্পর্কে বললো যে বাবার সাথে ভালো সম্পর্ক না, ওরও হচ্ছে বাড়িতে সৎমা, মা বাবা ডিভোর্সি, ওর বাড়িতে সৎমা, ছোটবেলা থেকে ওইভাবে স্বাচ্ছন্দ্য পায় নাই। এখন হচ্ছে যে এই মানে ওর দুর্বলতা গুলো ও আমাকে শেয়ার করলো। ওর কথা শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। আচ্ছা, মানে আমার মনে হলো যে এ তো আমার চেয়েও খুব অসহায়, মানে খুব খারাপ এটা। তো আমি ভাবলাম যে আচ্ছা আমি কোনো সম্পর্কে যাব না, যদি আমি একে বিয়ের কথা বলবো যে আমার ফ্যামিলি এরকম, আমার মা বাবা ডিভোর্সি, আমি ডিভোর্সি, যদি এটা শুনে সে রাজি হয় তাহলে আমি বিয়ে করব। আচ্ছা, যে আমি এখনো পর্যন্ত মানে তখন ভাবতাম যে আমার জন্য যদি একটা লোক ভালো থাকতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই, না হয় একটু স্যাক্রিফাই করতে হবে, এই তো আর কি। তো এটা ওনাকে যখন বললাম, একদিন দেখা করেছি, দেখা করার পরে ওনাকে আমি যখন বললাম যে আচ্ছা আমার পক্ষে তো রিলেশন করা সম্ভব না, আমি আমার ফ্যামিলি এরকম, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি বিয়ে করতে পারবো। উনি বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার বাড়ির কারোর সাথে আমাকে কথা বলাই দেন। তো ওর একটা বড় বোন আছে, দুলাভাই আছে, তো ওনাদের সাথে আমাকে কথা বলাই দিল। তা আমার কিন্তু তখন ওই জিনিসগুলো সেন্সে নাই যে এ অন্য দেশের একটা লোক, মানে কেমন না কেমন, মানে ফ্যামিলি কেমন বা এই লোকটা কেমন, এই জিনিসটা আর কি ফিল হয় না। ফিল হয়েছে শুধু যে মার ঘাট থেকে বোঝা নামাতে হবে। তো ওর বোন দুলাভাইয়ের সাথে কথা বললাম, ওরা খুব নর্মাল ভাবে আমার সাথে কথা বললো। আচ্ছা, হ্যাঁ করতে পারো, সমস্যা নাই, আমরা আছি, বিয়ে করতে পারো। আচ্ছা ঠিক আছে। তো এইদিকে তো টেনশন, আমি মাকে বলতেছি মা কি করবো, বিয়ে করবো কিনা। মা বলতেছে তোমার জীবন, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা ঠিক আছে, একবার তো এরকম হয়েছে, আরেকবার দেখি জীবনে কি আছে, দেখি আরেকবার। তো হচ্ছে আমি আমার নানুকে নিয়ে আর ওর সাথে বিয়ের সময় কেউ আসে নাই, কোর্টে গেলাম, আমাদের পরিচিত কেউ ছিল, ওনার কাছে গেলাম, মা কথা বলে দিল, গেলাম। তো তখন না আমার মনে হয় বিয়ে করে ফেললেন। ওর ফ্যামিলিতে কেউ ছিল না? না, ওর ফ্যামিলি কেউ ছিল না, তারা তো সব ঝিনাইদা, আর ও তো আমাদের ওইখানে চাকরি করতো, ওই ছেলেটা আমাদের দেশে চাকরি করতো। তখন আমার মানে মাথায় আসলো যে এরকম তো অনেক জায়গায় দেখি বা শুনি যে বাড়িতে বউ থাকে, বাচ্চা থাকে। তো আমি ভাবলাম যে আচ্ছা আমি কথা বললাম যে বিয়ে তো করলেই করা যায়, সমস্যা নাই। কাজী অফিসে বা উকিলের রুমে ঢোকার আগে আমার নানুর সাথে ছিল, যে আমার নানুর শরীর ছুঁয়ে বলো যে তোমার যদি বাড়িতে বউ থাকে বা বিয়ে থাকে বা বাচ্চা থাকে তাহলে কোনো সমস্যা, আমি এখান থেকে চলে যাব আমার নানুকে নিয়ে, আমি বিয়ে করবো না, কারণ আমি তো মেয়ে হয়ে যাবো না অন্য একটা মেয়ের সংসার ভাঙতে। আর এটা বিশ্বাস ছিল যে একটা মুরব্বী শরীর ছুঁয়ে তো কেউ মিথ্যা কথা বলবে না, এই মানে এটা আমি ভাবতাম। তো ওই ছেলেটা কি করলো, আমার নানুর মানে হাত ধরে বললো যে না আমার এরকম কোনো কিছু নাই, শুধু ফ্যামিলি নিয়ে একটু ঝামেলা, আমার বিয়ে বা বউ বা বাচ্চা এরকম কিছুই নেই। আচ্ছা, মানে বিয়েটা হওয়ার পরে তো আমাদের বাড়িতে আসলাম, আসার পর ওর অফিস ছিল, ও চলে গেছে, 2 দিনের মাথায় আসার পরে
ছোটখাটো ফ্যামিলি ভাবে যতটুকু করা যায় আর কি, ওইভাবে গায়ে হলুদ টলুদ করে টোরে যাই হোক হইলো। হওয়ার পরে তো ও যখন আসতো দেখতাম যে একটা নাম্বার থেকে কল আসতো, ছেলেদের নাম দিয়ে সেভ করা, কিন্তু কথা বলার ধরনের তো বোঝা যায় যে কার সাথে কে কিভাবে কথা বললে। এটা তো তো কয়েকদিন আমি এটা আন্দাজ করছি, করার পরে এটা হচ্ছে 1 মাসের মাথায়, 1 মাসে আমি দেখছি, দেখার পরে 1 মাসের মাথায় হচ্ছে যে একদিন এরকম ফোন আসছে, পরে আমি স্পিকার বাড়াই দিছি যে কে কথা বলে, যদি ফ্রেন্ড হয় বা ছেলে হয় তো স্পিকারে কথা বলতে তো সমস্যা নেই। তো তখন শুনতেছি যে ওইটা ওর ওয়াইফ, মানে ওর বাড়িতে বউ আছে। কিভাবে বুঝলেন? বিবাহিত, ওই যে ওর বউর সাথে কথা বলতেছে। তখন মানে আমি তো ওকে বাধ্য করছি যে কে ফোন দিছে, তুমি স্পিকারে কথা বলো। ওই মেয়েটা যেভাবে কথা বলবে ওর তো ওইভাবেই কথা বলতে হবে, শুনতে হবে। মেয়ে যে শুনতেছে তুমি কি করতেছো, কোথায় আসছো, খাইছো নাকি, একটা হাজবেন্ড ওয়াইফ যেভাবে কথা বলে ওইভাবে ফোন রাখলো। তারপর আমি বললাম যে মানে আমি তো একদম পুরা হতভম্ব হয়ে গেছে যে আমি কি করলাম। একবার তো লাইফে একটা অঘটন ঘটলো, আবার আমি জানি না শুনে এরকম একটা ছেলেকে বিয়ে করলাম। আমি কি, আমার তো বেবি ছিল না, আমি ডিভোর্সে ছিলাম, কিন্তু আমি কি চাইলে একটা ভালো ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে পারতাম না? তখন কিন্তু ওর ওইরকম চাকরিও ছিল না, মানে চাকরিটা ছিল টেম্পোরারি এরকম আর কি। আমি কিছুই ভাবি না, আমি শুধু ভাবছি যে আমার মার ঘাট থেকে বোঝা নামাতে হবে, শুধু এইটাই ভাবছি, নিজেকে নিয়ে কখনোই ভাবি না। শুনলাম সবকিছু কেন কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে। তো ও বললো যে, তখন তো সে আমার হাজবেন্ড, তখন সে বললো কি যে ওকে, মানে ওর যে প্রথম বউ, ওর প্রথম বউ আবার ওর থেকে 15 বছরের বড়। ওকে ওকে, ওর সাথে জোর পূর্বক মানে দুলাভাই বিয়ে দিয়েছে, নয়তো ওর বোনকে ছেড়ে দিবে এই টাইপের কিছু একটা কথা বলে বিয়ে দিয়েছে। তো ওর সাথে ওর বড়, মানে ওর প্রথম ওয়াইফের সাথে ভালো সম্পর্ক ছিল না। তো এইটার জন্য ও আবার চেয়েছিল যে নিজের মতো করে কাউকে বিয়ে করবে। তো আমার কথা ছিল যে তুমি আমাকে সব শেয়ার করতা, আমি যদি ভালো মনে করতাম তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতাম, না হয় আমি সরে আসতাম, কিন্তু ছলনার আশ্রয় নেওয়ার তো কোনো দরকার ছিল না। তো আবার ভাবলাম মার এই অবস্থা, আমার প্রথমে একটা অঘটন ঘটলো, এখন যদি এলাকার মধ্যে দ্বিতীয়বার আবার একটা অঘটন ঘটাই, লোকজন কি বলবে। মেনে নিলাম, মেনে নেওয়ার পরে এখন মনে করেন যে আমার বিয়ে, মানে ওর সাথে বিয়ে হওয়ার 2 মাস পরে ও ওই চাকরিটা ছেড়ে দিল। এখন মার তো ওই অবস্থা, আমি তো মার ঘাড়ের উপরে স্বামী নিয়ে থাকতে পারি না। আমার বড় আন্টি থাকতো গাজীপুরে, তো আন্টির সাথে কথা বলে ওকে নিয়ে নভেম্বর মাসে, 1 মাসের মাথায়, 1-1.5 মাসের মাথায় নভেম্বর মাসে ওকে নিয়ে গাজীপুর আসলাম। গাজীপুর আসার পরে ওসব এলাকায় তো গার্মেন্টস ছাড়া আর কোনো উপায় নাই। তা আমি এসে গার্মেন্টসে ঢুকে গেলাম, ও কোথাও ঢুকলো না, ও বাসায় বসে রইল। আমি 2 মাস গার্মেন্টস করলাম, ও 2 মাসের মধ্যে কোথাও ঢুকলো না। ও গার্মেন্টস করতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, মানে ওর ভালো কিছু লাগবে, ভালো কোনো চাকরি লাগবে, ওইরকম শিক্ষিতও ছিল না। কিন্তু আমি গার্মেন্টসে অ্যাডজাস্ট করতে পারতাম না, আমার ওই যে টাইফয়েড হইতো, জন্ডিস হইতো, এগুলো হইতো। 2 মাসের মাথায় জানুয়ারি মাসে চলে আসলাম আবার, মানে আমাদের বাড়িতে চলে আসলাম। এর মধ্যে কথা আছে, যখন আমি গাজীপুরে থাকতাম ফার্স্ট একদিন আমার গায়ে হাত তুললো বলতে মানে টুকটাক কথা নিয়ে আমাকে জুতা দিয়ে মারলো। ফার্স্ট গায়ে হাত তুললো, মর্মান্তিক ভাবে মারা, মানে এইভাবে কেউ কাউকে মারে না, এমন ভাবে যে আমি যে ঠেকাবো এরকম কোনো প্লেস নাই, এমন ভাবে ধরবে। কয় মাসের মাথায় বিয়ে? 3 মাস। 3 মাসের মাথায় আমাকে জুতা দিয়ে মারলো, তাও আমি নীরবে সহ্য করলাম। আমি শুধু ভাবতাম যে আমার জন্য ভালো থাকুক, আমার জন্য ভালো থাকুক, এইটাই ভাবতাম সবসময়। আবার ওরে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে 1 মাসের মতো বাড়িতে থাকলাম, বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ওরে নিয়ে ঘুরলাম, 2-1টা জায়গায় দিলাম, ও কোনোটাই করতে পারবে না, কোনোটা অ্যাডজাস্ট হয় না। তারপর ও নিজেই একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি খুঁজে বের করলো, করে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ঢাকায় চলে আসলাম।
এসে সপ্তাহখানেক ট্রেনিং করে ও হচ্ছে যে ওই সিকিউরিটি কোম্পানিতে জয়েন করলো, চাকরি করলো। আমি হচ্ছে যে মার্চ মাসে আবার আমি ঢাকায় আসলাম। ওর কিন্তু কিছু নাই, বা এর মধ্যে ওর ফ্যামিলির কেউ আসে নাই, বা কেউ একটা কানাকড়ি দিয়েও হেল্প করে নাই। মা ফ্যামিলি থেকে জানতে পারছে যে ও বিয়ে করছে আরেকটা? হ্যাঁ, ও তো ওদিনে জানা গেছে। মানে ওর ফ্যামিলিটা এরকম যে ছেলে কি করলো না করলো এটা আর কি দেখার বিষয় না, এরকম এখনো। তো বাড়ি থেকে মা যা দিল টুকটাক হাঁড়ি পাতিল এগুলো নিয়ে চলে আসলাম ঢাকায়। আসার পরে আমিও ওই সিকিউরিটি কোম্পানিতে ঢুকলাম, ট্রেনিং করলাম। এমন একটা অবস্থা ছিল যে আমি খারাপ খাইছি কিন্তু আমি ওই যে করলা বাচ্চাটা কখনো পছন্দ করি না। এমনও দিন গেছে যে আমি 3 বেলা 1 সপ্তাহ করলা ভাজা দিয়ে ভাত খাইছি। মানে 100 টাকা খরচা করবো তাহলে আমি চলবো কিভাবে, এই জিনিসটা ভাবতাম যে এই টাকাটা খরচা হয়ে গেলে তারপর আমি চলবো কিভাবে, বাসা ভাড়া দিব কিভাবে, বেতন পাবে 8,000 টাকা বেতন, একদিন ডিউটি না করলে ওই দিনের টাকা কাটা, এরকম ছিল। তো আমি 7 দিনের ট্রেনিং করার পরে আমার পোস্টিং হলো মহাখালীতে। তখন আমার বাসা ছিল নতুন বাজার। তো আমার প্রতিদিন শিফটিং ডিউটি ছিল, 6টা থেকে 2টা আর 2টা থেকে রাত 10টা, এক একদিন এক একটা। তো যখন শীতের সময় ছিল আমার তো 5টায় বের হইতো, 5:30 ওখানে অ্যাটেন্ড থাকতে হইতো, 6টা থেকে ডিউটি ছিল। শীতের সময় ভোর 5টা মানে মনে হতো যে অনেক রাত, রাস্তায় আমি একা একটা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আমার বুক ভরা খুব সাহস ছিল, আমি একা একাই বের হইতাম, একা একাই যাইতাম, একা একাই আসতাম। এরও হচ্ছে যে একটু দায়িত্ব জিনিসটা খুব কম, কিন্তু মারামারি জিনিসটা আছে। কেন? এর মানে অগোছালো, তারপর হচ্ছে এর কথার ধরন বা অনেক কিছু আমার সাথে অ্যাডজাস্ট হয় না বা আমার পছন্দ হয় না, যে কারণে এক কথায় 2 কথায় তর্ক হয়ে যেত। আর ও আমাকে খুব মার দিত, অনেক মার দিত। তাই এক সময় সহ্য করতে না পেরে আমি ওর যে মা আর ওর যে বোন তাকে আমি এক সময় জানাইলাম যে এইভাবে তো আমাকে গায়ে হাত তুলে মারে, এটা তো আসলে ঠিক না, আপনারা একটু বোঝেন। আচ্ছা ঠিক আছে, এরকম মানে কয়েকদিন ভালো যায়, আবার কয়েকদিন হচ্ছে যে কয়েকদিন পর পরে গায়ে হাত তুলে। দেখা হলো যে আমি রান্না করে নিয়ে আসছি, একটা কথা কাটাকাটি হয়েছে, লাথি মেরে ফেলে দিছে, ভাত তরকারি লাথি মেরে ফেলে দিছে। আমার আবার এগুলো সব গুছাই আনতে হয়েছে। এদিকে আমি যখন বিকাল ডিউটি হতো, আমার 10টা পর্যন্ত ডিউটি ছিল, বাসায় আস্তে আস্তে 11টা 11:30 বাজতো, রান্না করতাম, খেতাম, শুইতে আমার 1টা। পরের দিন আবার আমার সকাল ডিউটি, আমার ভোর 4টায় উঠতে হতো। মানে কি যে একটা অবস্থা ছিল, খুব খুব ঘুম হতো না, ঠিক মতো খাওয়া হতো না, আবার লং জার্নি ছিল, 2-3টা বাস চেঞ্জ করে করে তারপর আমার অফিস করতে হইতো। বেতন ছিল 8,000, একদিন অ্যাবসেন্ট করলে ওই দিনের টাকা নেই, এইরকম করে। কিন্তু আমি কখনো দাবি করিনি যে আমার এই জিনিসটা লাগবে দিবা বা আমার এটা দরকার, কখনো আমি বলিনি। তো এরকম চলতেছিল। চলতে বিয়ে যখন 2-2.5 বছর, তখন মানে ডিসিশন হলো যে ওর যে প্রথম বউ, এর মধ্যে আবার আমি বলি যে আমার বিয়ের আগে যখন ওর প্রথম বউর সাথে ওর সম্পর্ক ছিল, তখন ওর বউ, আমার যখন বিয়ে হয় ওর সাথে, তখন ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা, প্রথম বউ প্রেগনেন্ট। তো একদিন আমার ছোট ননদ ফোন দিয়েছে আমার স্বামীর ফোনে, ও তো বুঝতে পারেনি যে আমি ফোন ধরেছি। ফোন দিয়ে বলতেছি কি যে ভাইয়া ভাবির তো মেয়ে হয়েছে। না, এটা শুনে তো আমি আরো, এই যে তোমার বিয়ে হয়েছে, বউ আছে, ঠিক আছে, তাহলে বাচ্চা? এখন তো সে ভুলবশত হয়ে গেছে বা চাই না। আপনি বাচ্চা চাচ্ছিলেন না কেন? ওর যদি ওয়াইফ থাকে তার তো বাচ্চা রাইট না। আমার কথা হচ্ছে লুকাবে কেন? ওকে, আমাকে বলতো যে আমার বিয়ে আছে বা আমার ওয়াইফ প্রেগনেন্ট। আপনাকে এরকম আশা দিয়ে রেখেছিল যে একসময় ডিভোর্স দিয়ে দিবে।